রোজকার শহরের ইঁদুর দৌড় আর যান্ত্রিকতার মাঝে রমেশ ভুলেই গিয়েছিল মাটির সোদা গন্ধ কেমন হয়। প্রায় 3 মাস পর সে নিজের গ্রামের বাড়ির পথে। বাবার অসুস্থতার খবরটা আসার পর থেকেই বুকের ভিতরটা কেমন গুড়গুড় করছিল তার। হাতে একটা ছোট ব্যাগ আর একখানা ছাতা, এই সম্বল করেই রওনা দিয়েছিল বিকেলের পর। ভেবেছিল সন্ধ্যের সময় বাড়ি পৌঁছে যাবে, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় যখন রমেশ গ্রামের সাতগেছিয়া মোড়ে বাস থেকে নামল, তখন ঘড়িতে রাত 8টা। উফ, ভাবলাম সন্ধ্যের মধ্যে নেমে পড়ব, কিন্তু সেই রাতই হয়ে গেল। সাধারণত এই সময় মোড়ের মাথায় পঞ্চানন কাকার চায়ের দোকানটা জমজমাট থাকে। কালনা আর কাটোয়া রোডের বাসগুলো এখানে থামে, কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চারিদিক একেবারে শুনশান, জনমানবহীন নিস্তব্ধতা যেন গিলে খেতে আসছে। রমেশ হাতের বড় কালো ছাতাটা শক্ত করে ধরল। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। একটা ভ্যান বা রিক্সাও তো দেখছি না, অন্তত তারাপথ তো এই সময় থাকে। আকাশের মুখটা বেশ ভার, মেঘের গুড়গুড় শব্দে বুকটা কেঁপে উঠছে। প্রকৃতি যেন কোনো এক বড় বিপদের সংকেত দিচ্ছে। এখান থেকে বৈঁচি গ্রামের দূরত্ব আরও 5 কিলোমিটার। পিচ রাস্তা ছেড়ে মাটির আলপথ আর আম বাগানের ভিতর দিয়ে যেতে হবে। উপায়ান্ত না দেখে রমেশ হাঁটা শুরু করল। মিনিট 15 হাঁটার পর বাতাসের বেগ বাড়তে লাগল। রাস্তার দুপাশে থাকা গাছগুলো মাথা কুটে মরছে। উফ, এটাই বাকি ছিল। বৃষ্টি এবার নামবে মনে হয়। এই দুর্যোগপূর্ণ রাতে একা একা যাব কি করে? তখনই হঠাৎ রমেশ দেখল অন্ধকারের মধ্যে একজন হনহন করে এগিয়ে চলল। লোকটাকে দেখে রমেশ কিছুটা আশ্বস্ত হলো। ও দাদা, শুনছেন? একটু দাঁড়ান না। লোকটা থামল। কুচকুচে কালো গায়ের রং, চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে। বলছি দাদা, আপনিও বৈঁচি গ্রামে যাবেন? না, আমি বৈঁচি গ্রাম পেরিয়ে যাব। ভালোই হলো, একা একা যেতে অস্বস্তি লাগছিল। দুজনে একসাথে থাকলে আর কোনো ভয় থাকবে না। আসুন তাহলে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। তারপর আবার তারা হাঁটা শুরু করলো। কিছুটা যাবার পর রমেশ জিজ্ঞেস করল, বলছি, বৈঁচি গ্রামের দিকে যাবার কোনো ছোট রাস্তা নেই? এই ঝড়ে বড় রাস্তা দিয়ে যাওয়া তো দায়। তাছাড়া আমি হেঁটে হেঁটে কখনো যাইনি, অত সব জানিও না। ওই যে বাঁশঝাড়ের পাশ দিয়ে পথটা গেছে, ওটা দিয়ে চলে যান, জলদি পৌঁছে যাবেন। আপনি যাবেন না? না, ওই দিকে গেলে আমার বাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আপনি চলে যান, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। রমেশ কিছু বলার আগেই লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। আজব লোক তো, এক্ষুনি কারোর মধ্যে হাওয়া হয়ে গেল, আবার সে একাই যেতে হবে। রমেশ আর সময় নষ্ট না করে সেই পথে পা বাড়ালো। কিছুটা যাওয়ার পরই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাতাসের ঝাপটায় রমেশের বড় ছাতাটা যেন অবাধ্য ঘোড়ার মতো হাত থেকে ছুটে যেতে চাইছে। বিদ্যুতের তীব্র চমকানিতে মাঝে মাঝে চারপাশটা সাদা হয়ে উঠছে। আর তখনই দেখা যাচ্ছে দুপাশের আমবাগানগুলো যেন কোনো প্রেতাত্মার মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাটে রমেশের জামা কাপড় ভিজে সপ সপে। উফ, এই বৃষ্টিতে যাব কি করে? মা ঠিকই বলে,
এসব দিনে বেরুতে নেই, কিন্তু বাবার শরীরটা। হঠাৎ তার নজরে এলো দূরে একটা টিমটিমে আলোর আভা। বাগানের একদম শেষ প্রান্তে, যেখানে বিশাল একটা পুরনো আম গাছ ডালপাল্লা মেনে দাঁড়িয়ে আছে, সেখানে একটা ছোট কুঁড়ে ঘর। হ্যাঁ, আরে বাহ, ওখানে তো একটা কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে। এই ঝড় বৃষ্টিতে খোলা আকাশে এইভাবে যাওয়ার থেকে ওখানে আশ্রয় নেওয়া অনেক ভালো। রমেশ ওই দিকে এগিয়ে গেল। কুঁড়ে ঘরের দরজায় পৌঁছে রমেশ সজোরে ধাক্কা দিল। কেউ আছেন বাড়িতে? খানিকক্ষণ পর কোনো শব্দ ছাড়াই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রমেশ থমকে গেল। এই দুর্গম জায়গায় এমন একটা অপরূপ সুন্দরী মেয়ে থাকতে পারে, তা তার কল্পনার অতীত। মেয়েটির পরনে একটা শাড়ি, কোনো গয়না নেই, কপালে একটা ছোট্ট টিপ। তার লম্বা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে, যা থেকে বৃষ্টির জলের বদলে যেন একটা অদ্ভুত পারফিউমের গন্ধ আসছে। রমেশ আমতা আমতা করে বলল, আসলে আসলে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় বাড়ি যাওয়া খুবই মুশকিল, একটু যদি আশ্রয় দিতেন। মেয়েটি মৃদু হাসল, সেই হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। ভেতরে আসুন। রমেশ ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতরটা বেশ পরিপাটি, কিন্তু অদ্ভুতভাবে সেখানে কোনো প্রদীপ বা মোমবাতি জ্বলছে না, অথচ ঘরটা একটা হালকা আলোয় আলোকিত। মেয়েটি পাশে এসে দাঁড়ালো। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমাকে কুহেলি বলে ডাকতে পারেন। আপনার নাম? আমার নাম রমেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই দুর্যোগে একটু আশ্রয় দিয়েছেন। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। কুহেলি পাশের রুমে চলে গেল। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে, বাজ পড়ার শব্দে কান ফেটে যাচ্ছে। উফ, এখানে আশ্রয় না পেলে যে কি হতো। তখনই কুহেলি চা নিয়ে ঘরে প্রবেশ করে। আপনি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছেন, এখন এই চাটুকু খেয়ে নিন, দেখবেন শরীরটা ভালো লাগবে। ধন্যবাদ। কুহেলি কাপটা এগিয়ে দিল। রমেশ গ্লাসটা ধরতে গিয়ে শিউরে উঠল। কুহেলির আঙুলগুলো বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছে কোনো প্রাণহীন দেহ স্পর্শ করল সে। কথায় কথায় রাত বাড়তে লাগলো। কুহেলি তার জীবনের গল্প বলতে শুরু করলো। জানেন রমেশবাবু, 20 বছর আগে ঠিক এই রকম এক দুর্যোগপূর্ণ রাতেই আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার বাবা গ্রামের মোড়ে দাঁড়িয়ে বরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই যে ঝড় শুরু হলো, আর কেউ এলো না। বাবা আমায় এই ঘরে একা রেখে চলে গেল না ফেরার দেশে। তারপর থেকে আমি এভাবেই অপেক্ষা করছি, কেউ আসে কেউ আসে না। কিন্তু আপনি এই শুনশান এলাকায় একা থাকেন কিভাবে? তাছাড়া এখানে কোনো ঘর ছিল বলেও তো মনে পড়ছে না। এখন অবশ্য আর বেশি দিন আর একা থাকতে হবে না। রমেশ খেয়াল করল কুহেলির চোখে কোনো জল নেই, কিন্তু তার কণ্ঠস্বরে এক গভীর হাহাকার। হঠাৎ এক তীব্র বিদ্যুতের চমকানিতে ঘরটা আলোকিত হয়ে উঠল। রমেশের নজর গেল মেঝের দিকে। সে দেখল জানলার পাশে দাঁড়িয়ে থাকা কুহেলির কোনো ছায়া মেঝেতে পড়ছে না। রমেশের হৃৎপিণ্ড যেন গলায় চলে এলো। সে নিজের অজান্তেই নিচের দিকে তাকালো। হঠাৎ দেখল কুহেলির পায়ের পাতাগুলো সম্পূর্ণ পিছনের দিকে ঘোরানো। ভয়ে রমেশের হাত পা অবশ হয়ে গেল। রমেশ বুঝতে পারল সে কোনো রক্ত মাংসের মানুষের পাল্লায় পড়েনি। সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করল। বৃষ্টি তো মনে হচ্ছে কমেছে, আমাকে এবার বেরোতে হবে।
বাবা অসুস্থ খুব, মা খুব চিন্তা করবে। এত তাড়াতাড়ি কেন? এখনো তো বাইরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। আরও একটু বসে যান, ঝড় বৃষ্টি থামলে তখন চলে যাবেন। না না, আমাকে যেতে হবে, বাবার শরীর ভালো নেই। তাছাড়া ঝড় বৃষ্টি মনে হয় সারা রাতই থামবে না। আমাকে একা ফেলে যাবেন না। কত বছর পর আমার এই একাকিত্ব দূর করার মতো কাউকে পেলাম। আপনি যাবেন না রমেশবাবু, আপনি আমার সাথেই থাকবেন সারা জীবন। রমেশ কোনো রকম দরজাটা খুলে ছুটতে শুরু করলো। তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় দিচ্ছে। কুহিলি তখন তার আসল রূপে ফিরে এসেছে। সেও তার লম্বা হাত বাড়িয়ে রমেশের পিছন পিছন ছুটতে লাগলো। আমাকে ছেড়ে কোথায় যাবি? আজ যখন পেয়েছি আর আমি তোকে ছাড়ছি না। কত দূর যাবি? তোকে আমার হাতে পড়তেই হবে। রমেশ ছুটতে ছুটতে একটা বড় মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ভয়ে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার জোগাড়। এদিকে সেই ভয়ঙ্কর মূর্তিটাও সেখানে এসে থমকে দাঁড়িয়ে যায়। আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। ভালোই ভালোই বেরিয়ে আয়। ভয়ে রমেশ তার মুখটা দুহাত দিয়ে টিপে ধরে থরথর করে কাঁপছে। হঠাৎ রমেশ যেখানে লুকিয়েছিল, কুহিলি সেখানে চলে আসে। আমি জানতাম তুই এখানেই লুকিয়ে আছিস। এখন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কুহিলি তার লম্বা হাত বাড়িয়ে রমেশের গলা টিপে ধরে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি নয়, আমি শুধু সঙ্গী চাই। ওই যে লোকটা রাস্তায় দাঁড়িয়েছিল, ও আমার বাবা। ওই তোদের মতো পথভুলোদের আমার কাছে পাঠিয়ে দেয়। আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে ছেড়ে দাও। আমার বাবা আমার বাবা খুব অসুস্থ। তুই না মরলে যে আমি আমার সঙ্গী পাবো না রে। রমেশ এবার মৃত্যু ভয়ে কুঁকড়ে গেছে। ঠিক তখনই তার মনে পড়ল তার ব্যাগের ভিতর ছোটবেলার ঠাকুমার দেওয়া পঞ্চমুখী হনুমান চল্লিশার ছোট একটা বই আছে, আর একটা তামার কবজ আছে। সে কোনো রকম বইটা বের করে পড়তে শুরু করলো। নশই রোগ হবই সব পীড়া, জপত নিরন্তন হনুমান হনুমত বীরণ। এক মুহূর্তে একটা তীব্র আর্তনাদ শোনা গেল, আর সাথে সাথে রমেশকে ছেড়ে দিল। বন্ধ করে নিষিদ্ধ শব্দ, আমি সহ্য করতে পারছি না। এর তেজ আমি সইতে পারছি না। চলে যা, চলে যা। তুই বেঁচে গেলি কারণ তোর অন্তরে তোর অসুস্থ বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। সেই কৃত্তি শক্তি আজ তোকে রক্ষা করলো। চলে যা এখান থেকে, চলে যা। তারপর সেই ভয়ঙ্কর মূর্তি অদৃশ্য হয়ে যায়। রমেশ যেন ধরে প্রাণ ফিরে পেল। সে আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে আরম্ভ করলো। কিছুটা যাবার পরই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। রমেশের যখন জ্ঞান ফিরল, তখন দেখল সে একটা জীর্ণ বটগাছের নিচে পড়ে আছে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর ভয় নেই, খুব বাঁচা বেঁচে গেছি। আর কোনোদিন রাত বিরেতে এদিকে আসছি না। সে কোনো রকম উঠে বাড়ির দিকে হাঁটা দিল। যখন সে বইচি গ্রামে নিজেদের বাড়ির দরজায় পৌঁছালো,
তার মা দরজা খুলেই তাকে জড়িয়ে ধরল। রমেশ কিছু বলল না। বাবার ঘরে গিয়ে দেখল বাবা অনেকটা সুস্থ। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। দুপুরে গ্রামের চণ্ডী মণ্ডপে যখন প্রবীণদের আসর বসছে, রমেশ সেখানে গিয়ে গত রাতের কথা তুলল। গ্রামের প্রবীণতম ব্যক্তি হরিদাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, রমেশ, তুই যে বেঁচে ফিরেছিস এটাই বিশাল ব্যাপার। আজ থেকে 25 বছর আগে এই বইচি আর সাতগেছিয়ার মাঝের গ্রামে একটা মেয়ে ছিল, কুহেলি। খুব সুন্দরী ছিল মেয়েটা, কিন্তু পণের দায়ে তার বিয়ে ভেঙে যায়। সেই কাল বৈশাখী রাতে লোক লজ্জার ভয়ে সে ওই আম গাছেই গলায় দড়ি দেয়। তারপর থেকে ওটা অপয়া জায়গা। অনেক মানুষ ওই পথে গিয়ে আর ফিরেনি। ওই কুহেলি আর তার বাবা দুজন মিলে লোকজনকে পথ ভুলিয়ে মায়ার টানে নিয়ে যায়। তারপর রমেশের শরীরে একটা হিমেল স্রোত বয়ে গেল। সে অনুভব করল তার পকেটে থাকা ঠাকুমার দেওয়া সেই ছোট বইটা কতটা মূল্যবান। এরপর থেকে সে আর কোনোদিন ওই নির্জন পথে পা বাড়ায়নি। রমেশ বুঝতে পারে বিজ্ঞানের যুগেও কিছু রহস্য প্রকৃতির বুকেই লুকিয়ে থাকে, যার ব্যাখ্যা কোনো টেকনোলজির কাছে নেই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।